আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নিয়মিত আয়োজন মহাজাতক মুখোশের আজকে 157তম পর্ব। আপনারা যারা এই মুহূর্তে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন, আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং সেই সাথে মহান আল্লাহ পাকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তিনি আমাদেরকে এরকম মহাজাতকের মতন একজন প্রতারকের মুখোশ উন্মোচন করার সুযোগ করে দিয়েছেন। সবাই যাকে একজন দরবেশ, উলিল আমর, তারপরে বেহেশতের ঠিকাদার মনে করে, তার মুখোশটা আসলে সমাজের কাছে প্রকাশ্য করে দেওয়ার যে সুযোগ করে দিয়েছেন, তার জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা সম্প্রতি দেখেছেন যে কোয়ান্টাম ফাউন্ডেশন তার যে বিষয়গুলো নিয়ে সে মূলত মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে থাকে। একটা হচ্ছে কোয়ান্টাম কসমি স্কুল, আর একটা হচ্ছে ব্লাড ক্যাম্প। এই যে কোয়ান্টাম কসমি স্কুল, অর্থাৎ মানে শুধু স্কুল না, স্কুলের সাথে সাথে যে মাদ্রাসা কিংবা এতিমখানা সবকিছু মিলিয়ে সে একটা হিসাব আমাদেরকে রিসেন্টলি তার ওয়েবসাইটে সে প্রকাশ করেছে যে একজন বাচ্চার পিছনে তার খরচ হচ্ছে মাসে 11,000 টাকা। আমি যদি একটু বিষয়টা আপনাদেরকে একটু দেখাই। রানা ভাই, আপনি কি দেখতে পাচ্ছেন? জি জি, দেখা যাচ্ছে, সুন্দর দেখা যাচ্ছে। আনোয়ার ভাই, আপনি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে যেমন 2000-এর লেখা আছে যে একজন এতিমের পিছনে 2026 সালে সম্ভাব্য গড় ব্যয় খাবার 3,800 টাকা, শিক্ষা 4,700 টাকা, পোশাক 990 টাকা, সাংস্কৃতিক এবং ক্রিয়া প্রতি মাসে 650 টাকা, বই স্টেশনারি 850 টাকা, চিকিৎসা 250, যত্নায়ন ও অন্যান্য 410 টাকা। আচ্ছা, এখন যদি আমি এটার সাথে আরেকটা বিষয় যদি আরেকটু শেয়ার করি, তাদেরই আরেকটা স্লাইড একটু আমি দেখাচ্ছি। এখানে দেখেন, আগের স্লাইডে আমাদের আপনার এখানে যত্নায়নে ছিল 410 টাকা, আর এইটাতে যত্নায়নে হচ্ছে 750 টাকা। রানা ভাই, যদি আপনার কাছে ইয়েটা থাকে, আপনি মোবাইল থেকে যদি একটু খুলে দেখেন যে দেখা যাচ্ছে। এর আগে স্লাইডে আমরা দেখেছিলাম যে যত্নায়নের জন্য তার ছিল 410 টাকা। বর্তমানে যত্নায়নে 2026 সালে এসে যত্নায়নে হয়ে গেছে, সরি, আগে যেটা ছিল সেটা হচ্ছে 2022-23 সালের দিকে, তখন যত্নায়নের তার খরচ ছিল 750 টাকা। বর্তমানে 2026 সালে যত্নায়নে এসে হয়ে গেছে 410 টাকা। অর্থাৎ এই যে তারা মানে নর্মালি যত্নায়নের, এটা তো দিন দিন আমরা যে কসমেটিক্স কিংবা ম্যাটেরিয়াল যেগুলো ব্যবহার করি আমাদের বাসায়, এগুলো তো জিনিসপত্রের দাম বাড়ে। তাহলে কি কোয়ান্টাম কি যত্নায়নের দিকে দাম মানে বাচ্চাদের খেয়ালটাকে কমিয়ে দিল কিনা? এক। এরপরে দেখেন, শিক্ষা খাতে আগের খরচ হতো, খাবারের খরচ হতো 2,300 টাকা, বর্তমানে খরচ হচ্ছে 3,800 টাকা। আচ্ছা, এখানে আমি একটা বিষয় একটু হিসাব করে নিই। আমি সেকেন্ড যে রেফারেন্সটা দিচ্ছি সেটা হচ্ছে 2019-20 সালের দিকে, যখন তারা একজন কোয়ান্টা প্রতি মাথা পিছু 8,000 টাকা নিত। যখন কোয়ান্টা প্রতি মাথা পিছু 8,000 টাকা নিত, তখন যত্নায়নের জন্য তারা খরচ করতো 750 টাকা। বর্তমানে কোয়ান্টা প্রতি মাথা পিছু নিচ্ছে 11,500 টাকা, কিন্তু যত্নায়নে হয়ে গেছে 410 টাকা। তো আমি শুরুতে একটু আনোয়ার ভাইয়ের কাছে আসি, যেহেতু আনোয়ার ভাই কোয়ান্টাম কসমি স্কুলের শুরু থেকে এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। এটার খরচ, বাচ্চাদের খাবারের খরচ, শিক্ষা খাত, সবকিছুই ওনার কাছে একটা হিসাবে ইয়েতে থাকতো। আমি একটু শুরুতে আনোয়ার ভাইয়ের কাছে জানতে চাচ্ছিলাম যে কোয়ান্টাম কসমি স্কুলে যে কোয়ান্টাম কসমি স্কুল না, অর্থাৎ তাতে টোটাল যে এতিমের পিছনে তারা দেখাচ্ছে যে খাবারের খরচ হচ্ছে 3,800 টাকা। আমার মতন এলাকায় এটাতে কি এরকম খাওয়ার মানে এই মানের যে মানের খাওয়ায়, এই মানে কি এই এত টাকা খরচ হওয়ার কোনো যুক্তি কি আছে? ধন্যবাদ কাউসার ভাই। আসসালামু আলাইকুম। আমার মনে হয় যে এই হিসাবটা মূলত আসছে বা কোয়ান্টাম দিতে বাধ্য হয়েছে আমাদের এই আলোচনায়। আমরা যখন দীর্ঘদিন এই মহাজাতক এবং কোয়ান্টামের এই ধাপ্পাবাজি ভণ্ডামির সেবার ব্যবসার বিষয়ে মানুষকে সচেতন করা শুরু করলাম, এবং সোল ফাদার মাদারেরা আমরা জানতাম যে 10,000 টাকা করে তারা দিচ্ছে, কিন্তু আসলে একজন বাচ্চার পিছনে কি 10,000 টাকা খরচ হয়? আমরা যখন বারবার এই প্রসঙ্গটা তুললাম, তখনই কিন্তু এই হিসাবটা ফাউন্ডের কোয়ান্টাম থেকে দিল। কিন্তু আমি আপনাকে একটা কথা বলছি, পার্বত্য এলাকায় যেরকম সকল সুবিধা বঞ্চিত জিনিসপত্রগুলো যেগুলো পাওয়া যায়, সেই জিনিসগুলায় একটা বাচ্চার পিছনে আমার মতে 4,000 থেকে 4,500 টাকার বেশি খরচ হয় না প্রতি মাসে। এই যে আপনি 11,550, 11,650 টাকাই হোক বা 8,000 টাকাই হোক, এই টাকাগুলোর হিসাব দেওয়া হচ্ছে সম্পূর্ণ তগলগি হিসাব। এই টাকাগুলোর হিসাব দেওয়া হচ্ছে তগলগি হিসাব। কেন? যে যাতে কোয়ান্টাম ফাউন্ডেশনের সদস্য যারা 10,000 টাকা করে দিচ্ছে,
তারা যেন বুঝতে পারে যে হ্যাঁ ঠিক আছে আমরা একটা হিসাব পাইছি, কিন্তু এই হিসাবটা সহি নয়। এই হিসাবটা সম্পূর্ণ ম্যানেজ করার মতো এবং ম্যানিপুলেটেড হিসাব, একটা বিভ্রান্তিকর একটা হিসাব, ধাপ্পাবাজি হিসাব, মানুষকে ৯-৬ করে বোঝানোর একটা হিসাব। যেমন মনে করেন খাবারের ব্যাপারে এখানে দেখানো হচ্ছে একজন কোয়ান্টা বা এতিমের পিছনে ৩৮০০ টাকা। আমি যেখানে ওইখানে প্রায় আমি যখন চলে আসি ১৭ সালে, তখন প্রায় ছেলে আসছিল ২৩০০, ২৩০০, মেয়ে ছিল ৩৫০-র মতো। তা আমরা সবাই জানি যে একটা মেসে যখন খাবার বেশি হয়, সদস্য সংখ্যা বেশি হয়, তখন খাবারের খরচের মেনুর মূল্যটা কমে আসে। এবং শিক্ষার পিছনে যে বলা হচ্ছে ৪৭০০ টাকা, এটা কিসের শিক্ষা? মানে কি এটাকে বিল্ডিং অবকাঠামো, তারপরে তারা যে টিচারদের বেতন টেতন সব সহ, আমি যতটুকু জানি যে ওইখানে ১২,০০০, ১৫,০০০, ১৮,০০০, ২০,০০০ টাকার বেশি কোনো শিক্ষক ১৭ সাল পর্যন্ত ছিল না। এবং কোনো শিক্ষকের বেতনেই যখন তার বেতনটা ৩০,০০০ ক্রস করতো, তখন বিভিন্ন অজুহাতে তাদেরকে চাকরিচ্যুত করে বাড়িতে পাঠায় দেওয়া হতো। এবং প্রথম দিকে তো আপনারা সবাই জানেন যে প্রথম দিকে এটা যখন হয় তখন কোয়ান্টিয়ার দ্বারা ৪০ জনের চিল্লার জন্য লামায় যেত। সে কোয়ান্টায়নের ফাঁকে তাদের কাজ ছিল এই কোয়ান্টাম শিশু কাননের বাচ্চাদের ক্লাস নেওয়া। পরবর্তী পর্যায়ে এটা আমরা আপত্তি করলাম বোরহান ভাই সহ, যে এতে বাচ্চাদের সমস্যা হচ্ছে, স্থায়ী একদল শিক্ষক নিয়োগ দিতে হবে। তার পরবর্তী পর্যায়ে সেই কোয়ান্টামের শিক্ষকরা নিয়োগ দেওয়া হয়, যাদের বেতন ছিল শুরুর দিকে মাঠ কর্মীর চেয়েও কম। তো আমি এখন, আপনি যেটা আমাকে প্রশ্ন করেছেন যে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় প্রতিটা বাচ্চার পিছনে ১১,৫০০ টাকা বা ৮,০০০ টাকা মাসে খরচ হয় কিনা, তাদের থাকা, খাওয়া, পোশাক, লেখাপড়া, সাংস্কৃতিক সব মিলে, আমি মনে করি যে না, এটা হয় না। এটা ৪ থেকে ৪,৫০০ টাকা হবে। বাকি যেটা হিসাব, এটা হচ্ছে ওই সোল ফাদার মাদারের টাকাগুলো হালল করার জন্য মহাজাতকের, এগুলো হচ্ছে তগলুগীয় হিসাব। এগুলো আমরা এই হিসাবগুলো প্রত্যাখ্যান করি। এই হিসাবগুলো স্বচ্ছ নয়, সঠিক নয়। ধন্যবাদ। আচ্ছা আনোয়ার ভাই, আমি ওইখানে যখন ছিলাম, বাচ্চাদের যে পোশাক আমার দেখা মতে এই পোশাকগুলো ম্যাক্সিমামই হচ্ছে কোয়ান্টামের যেসব মাস্টার যাদের গার্মেন্টস আছে, এদের গার্মেন্টস থেকে ম্যাক্সিমাম আপনার একটা বড় অংশ আসতো আপনার, ওরা স্টকের যে মালগুলো ছিল মালগুলো দিয়ে দিত। আর অনেক সময় যে মালগুলো কিনা হতো এগুলো বঙ্গবাজার কিংবা গার্মেন্টস এর স্টকের মালগুলোই মূলত কিনা হতো। এবং এগুলো হচ্ছে দিকে মালগুলো দেখলে বোঝা যায় যে এগুলো কোন ক্যাটাগরি। এগুলো কোনোভাবেই আমার জানা মতে, আমি যখন একবার ঈদে আমি মাল স্টক আউট করেছিলাম কোয়ান্টাম মানি কসমিক্স গুলোর বাচ্চাদেরকে দেওয়ার সময়, ওই সময় আমি যে মালগুলো দেখেছি এগুলো কোনোভাবে আমার এ গ্রেডের মাল মনে হয় নাই, বি গ্রেডের মালও মনে হয়। আপনার কাছে এই যে স্টোরের কি কোনো হিসাব কি আসতো বাচ্চাদের আবাসিকের এই যে পোশাকের পিছনে কি পরিমাণ খরচ আপনি যখন এটা ছিলেন? এটা বিষয় আছে দুটা। একটা হচ্ছে যেমন চাল, ডাল, খাবার, স্কুল স্টেশনারি, প্রশাসনিক স্টেশনারি, বাচ্চাদের বই, খাতা, কলম, এগুলো আমরা লামা থেকে ক্রয় করতাম। আর কেন্দ্র থেকে যেমন মনে করেন যে বড় বড় খরচ যেগুলান, আমি যতটুকু জানতাম কিউট কোম্পানি থেকে মাহতাব স্যারের মাধ্যমে নারিকেল তেল, টুথপেস্ট, ব্রাশ এগুলা যেত। মাসুদ আক্তার আবেদিন আবার গার্মেন্টস থেকে পোশাক ২-৩ বার গেছে। এগুলার কিন্তু কোনো বিল আমরা পাই নাই বা আমরা টাকা দেই নাই। আবার কিছু কিছু ক্ষেত্রে ঢাকায় রিকুইজিশন এবং আমরা পাঠায় দিতাম। ঢাকা থেকে কামাল ভাইয়ের মাধ্যমে, মৌলানা নাসির ভাইয়ের মাধ্যমে কিনে নিয়ে আসতো, আমরা বিল আমাদেরকে দিত, আমরা সব বিলের টাকাগুলা বিল জমা দিয়ে সমন্বয় করে দিতাম। তো এখন আপনাকে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে সব খরচই যে লামায় আমাদের হাত দিয়ে হতো তা না। কিছু কিছু খরচ ঢাকা থেকেও করা হইতো, কিন্তু টাকাটা আমরা দিয়ে দিতাম। আবার কিছু কিছু জিনিস উপহার হিসাবেও যেত। না, ওইখানে আপনি এখানে যে পোশাকের পিছনে, যেমন আপনার নিজের মেয়ে আছে, আপনার মেয়ের পিছনে পোশাকে আপনি প্রতি মাসে কত টাকা খরচ করেন? আমি তো আপনাকে পূর্বেই বলেছি যে এই হিসাব যেটা দেওয়া হয়েছে সেটা মূলত আমরা যখন দীর্ঘদিন প্রশ্ন তুললাম যে এসওএস শিশুপল্লীতে যে শিশুরা মানুষ হয় বা বিভিন্ন সেবামূলক অরফান অর্গানাইজেশনে যেভাবে বাচ্চারা মানুষ হয়, তাদের সব ধরনের স্বচ্ছতা থাকে এবং ওই বাচ্চাগুলো তাদের প্যারেন্টসদের বাড়িতেও বেড়াইতে যেতে পারে। তো কোয়ান্টামের এই আত্মিক শিশুগুলা তো কোনো আত্মিক পিতামাতার বাসায় যেতে পারে না, তাদের সাথে সরাসরি যোগাযোগ রাখতে পারে না। এবং তাদের কাছ থেকে যে ১০,০০০ টাকা করে নেওয়া হচ্ছে আত্মিক শিশু লালন পালন বাবদ, এটার হিসাব দেওয়া হোক যে আসলে প্রতিটা শিশুর পিছনে কত টাকা খরচ হয়। এক পর্যায়ে কোয়ান্টাম এই হিসাবটা দিতে বাধ্য হয়। কিন্তু আমি আপনাকে বলছি, আপনি তো আমার মেয়ের রেফারেন্স দিয়েছেন। আমার মেয়ের কি প্রতি মাসে কি ৪,৫০০ টাকার শিক্ষা উপকরণ লাগে? মোটেও লাগে না। আমার মেয়ের কি প্রতি মাসে চিকিৎসা টাকা লাগে? আমার মেয়ের কি প্রতি মাসে বইয়ের স্টেশনারি ৮৫০ টাকা লাগে? মোটেও লাগে না। এবং তারা তো বরিশাল সিটি কর্পোরেশনে থাকে। আমার লামার মতো একটা দুর্গম জায়গায় না, যে যেখানে খুব সাধারণ জীবনযাপন করা যায়। আমার মনে হয় এই হিসাবগুলো মহাজাতক এবং কোয়ান্টাম দিতে বাধ্য হয়েছে মূলত ফাউন্ডেশনের সদস্যদেরকে একটা বোকা বানানোর জন্যে, ৯ কে ৬ বানানোর জন্যে।
যে হ্যাঁ আমরা এইভাবে টাকা খরচ করি। এই টাকাটা এই হিসাবের খরচের বিবরণটা স্বচ্ছ নয়, সত্য নয়। এটা আমার মেয়েদেরকে দিয়েও আমি বলতে পারি, এবং আমি যখন একটা দায়িত্বে ছিলাম সর্বোচ্চ পদে, সে দায়িত্বের সময়ও আমি দেখেছি যে এই পরিমাণ টাকা তাদের পিছনে আমি খরচ করি নাই। জি আনোয়ার ভাই, ধন্যবাদ। এখানে আমি একটু জিনিস বলে নেই যে কোয়ান্টাম কসমো স্কুলে বাচ্চাদেরকে বছরে টোটাল 3 সেট কাপড় দেওয়া হয়। এর মধ্যে একটা হচ্ছে সাংগ্রাইতে, অর্থাৎ যেটা পাহাড়ের যে বৈষ্ণব উৎসব অর্থাৎ পয়লা বৈশাখের সময়, একটা হচ্ছে ধর্মীয় ওই উৎসবের সময় অর্থাৎ মুসলমানদের যে ধর্মীয় উৎসব আপনার ঈদে, আর একটা হচ্ছে বছরের কোনো একটা সময়। অর্থাৎ তাদেরকে বছরের 3 থেকে সর্বোচ্চ 4 সেট, কোনো সময় বাচ্চাদের কাপড় যদি কারো বাচ্চার কাপড় হারিয়ে যায় সেক্ষেত্রে 4 সেট কাপড় দেওয়া হয়। এবং আমার জানা মতো আমি এরকমও বাচ্চা দেখেছি যে এদের কোনো কোনো জামাগুলো এরা ছিঁড়ে যাওয়ার পরে কোনো কোনো জামাতে এরা 2টা 3টা করে 4টা করেও পর্যন্ত সেলাই করে করে পরছে। অর্থাৎ তাদের কাপড়ের এইরকম দুরবস্থা ছিল। এমন না যে তাদেরকে কাপড় আজকে ছিঁড়ে যাওয়ার সাথে সাথে, যেমন আমার বাচ্চা যদি, আমার মেয়ে আছে, আমার মেয়ে আজকে স্কুলে যাচ্ছে, স্কুলে যাওয়ার ছিঁড়ে গেলে আমি তাকে নতুন ড্রেস সিলাই দিচ্ছি। ওইখানে কিন্তু এরকম সেলাইয়ের কোনো মানে নতুন জামার সেলাইয়ের কোনো ইয়ে নেই। আপনার যে ড্রেসটা আছে সেই ড্রেসটাই আপনাকে মানে জাস্ট যেখানে ছিঁড়ে গেছে সেখানে হয় রিপিউ করে দিবে কিংবা সেলাই করে দিবে, এরকম। অর্থাৎ বছরে তাদেরকে সর্বোচ্চ 3 থেকে 4 সেট জামা দেয়া হতো। এই যে এখানে আমরা যেখানে দেখতে পাচ্ছি যে প্রতি মাসে যদি 990 টাকা পোশাকের পিছনে খরচ করা হয়, তাহলে 12 মাসে খরচ করা হয় 12,000 টাকা। তো আমার মনে হয় যদি আমরা একজন কোয়ান্টাকে এখানে আনতে পারি যে ওইখানে ছিল, তাহলে তার সেই আসলে বলতে পারবে যে এই জিনিসগুলো আসলে কি পরিমাণ মানুষের সাথে প্রতারণা করা হচ্ছে এই জিনিসগুলো নিয়ে। এবং এখানে যে যত্নায়নের বিষয়টা আপনি বললেন, আমি নিজেও দেখি যে যত্নায়নের জন্য ম্যাক্সিমাম যে উপকরণ সামগ্রীগুলো, টুথপেস্ট, ব্রাশ, তেল, সবগুলোই টিউব কোম্পানি থেকে দেওয়া হতো, খুব কম কেনা হতো। তাহলে এখানে যত্নায়নের পিছনে টাকা খরচ করার আসলে ওই রকম কোনো সুযোগ নাই। রানা ভাই, আমি আগামী দিনে একজন কোয়ান্টা নিয়ে আসবো, আপনি আমাকে বলেন, আমি একজন কোয়ান্টাকে নিয়ে আসবো ইনশাল্লাহ। রানা ভাই, জি বলেন, শুনতে পাচ্ছি। আপনার বাচ্চা আছে, আপনার বাচ্চার পিছনে আপনি মাসে কত টাকা খরচ করেন আমার জানা নেই। মানে আমি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, এটা কোয়ান্টাম কসমো স্কুল, এটা কোনো আহামরি টাইপের ইংলিশ মিডিয়াম স্কুল না। এখানে তারা শিক্ষা উপকরণের জন্য, শিক্ষার জন্য যে 4,700 টাকা খরচ করছে, এটা কি শুধু বাচ্চাদের বই খাতার জন্য নাকি উইথ টিচিং যে টিচারদের যে স্যালারি আছে সেটা সহ, সেটা আমরা অবশ্য জানি না। যদি আমি টিচারদের স্যালারি সহ ধরে নেই, তাহলে এটা কি এত টাকা খরচ হওয়ার মতন কোনো বিষয় আছে? এটা কিন্তু যদি এমন হতো যে এখানে 200-300 ছাত্র একটা স্কুলের একটা বিষয়, যে তাদের স্যালারি, স্কুলের টিচারদের স্যালারি অনেক ইয়ে। কিন্তু এখানে আমরা যতটুকু জানি যে বাচ্চা হচ্ছে তাদের হিসেবে বর্তমানে 3,300 বাচ্চা আছে, এবং আপনার এক একটা এবং কোন টিচারের পিছনে কিন্তু তারা আপনার 20,000 22,000 বেশি খরচ করে না। এখানে একটা জিনিস একটু আপনাদেরকে বলে নেই, আমি যখন স্কুলের দায়িত্বে ছিলাম তখন আমাকে একবার মহাজাতকের ভাই মাহবুব সাহেব ডাকছিলেন, ডেকে বলছেন যে বর্তমানে যে অর্গানিয়ার, ওনাকে অর্গানিয়ার পদে দিয়ে, মানে উনি অর্গানিয়ার পদ পেয়েছেন কিনা আমি জানি না, আমি সরাসরি নাম ধরে বলতেছেন, লুকানোর কিছু নেই। আপনার আলী হাসান ভাই মোস্ট সিনিয়র একজন টিচার, যিনি কসমো স্কুলের একদম শুরু থেকে বলতে গেলে ওইখানে ছিলেন, উনি এবং ওনার ওয়াইফ। আলী হাসান ভাইয়ের ব্যাপারে আমাকে মাহবুব সাহেব জানতে চাইলেন যে ওনার বেতন কত দেওয়া হয়। আমি বললাম স্যার এটা আমি জানি না। উনি আমাকে বললেন যে আপনি লাক্তাদুর রশিদের কাছ থেকে জেনে আসো। আমি লাক্তাদুর রশিদ ভাইয়ের কাছে গেলাম, যাওয়ার পরে উনি আমাকে বললেন যে ওনার অ্যামাউন্টটা। তারপরে মাহবুব সাহেব আমাকে বললেন যে কি আলী হাসান ভাই এই স্যালারি পাওয়ার উপযুক্ত কিনা। আমি বললাম স্যার এটা তো উনি দীর্ঘদিন ধরে এখানে আছেন, স্বাভাবিকভাবে একটা প্রতিষ্ঠানে যদি একজন মানুষ থাকেন তার স্যালারি তো বাড়তে থাকে, বাড়বেই স্বাভাবিক। বলে তাহলে আপনি কি বলেন, আমরা এখানে যে পরিমাণ টিচারদেরকে যে স্যালারি দেয়, আমাদের স্যালারি স্ট্রাকচার দেখে বান্দরবনের আপনার শিক্ষা অফিস থেকে বলছে আপনারা এত হাই স্যালারি পেইড করেন, অথচ এর চাইতে 8-9 হাজার টাকা দিয়ে তো স্যালারি পাওয়া যায়, মানে টিচার পাওয়া যায়। বলে আপনার যদি, আপনি আলী হাসান সাহেবের বিরুদ্ধে একটা রিপোর্ট তৈরি করবেন, যদি আপনার টিচার লাগে তাহলে আমরা ওনাকে বাদ দিয়ে ওনাকে যে স্যালারি আমরা দেই তার পরিবর্তে 2জন টিচার তো আমি নিতে পারি, এবং 2জন টিচার নেওয়ার পরেও ফাউন্ডেশনে 2,000 করে 4,000 টাকা সেভ হবো। মানে আপনি বুঝতে পারছেন, আলী হাসান ভাইয়ের স্যালারি দিয়ে যদি আমি 2জন টিচার নেই, তাও ফাউন্ডেশনে 2,000 টাকা করে 4,000 টাকা স্যালারি হবে, টিচার একজন যাবে 2জন আসবে। তো এটা হচ্ছে এখানকার সামগ্রিক প্রেক্ষাপট। এই হিসাবে আপনি কি আমাকে বলবেন যে এখানে শিক্ষা খাতে যে তারা দেখেছে 4,700 টাকা, এটা আসলে কতটুকু যুক্তিযুক্ত?
এবং বই এবং স্টেশনারি 850 টাকা। আপনি আপনার বাচ্চার জন্য মাসে কত টাকার বই খাতা কিনেন? ধন্যবাদ কাউসার ভাই। আসলে বাংলাদেশে শিক্ষার বিষয়টা বলতে গেলে যেটা বলা যায়, একটা প্রবাদ আছে যে যত গুড় তত মিষ্টি। মহাজাতক একটা আলখাল্লা পরেন, সাদা পোশাক পরেন, সাদা পাঞ্জাবি পরেন, সাদা পায়জামা পরেন, একটা আলখাল্লা মতো। এবং সবাই মনে করে মহাজাতক হচ্ছে মিতব্যয়ী এবং মহাজাতক হচ্ছে একদম খুব সাধারণ জীবন যাপন করে। এটা যারা কোয়ান্টামে গেছেন, মহাজাতককে যারা দেখেছেন তারা অনুমান করেন। কিন্তু মহাজাতক যে কতটা বিলাসবহুল জীবন যাপন করে সেটা তো কাছ থেকে কেউ দেখে নাই। কারণ মহাজাতকের যে পালিত মেয়ে, যেটা ওই যে প্রতিবন্ধী মাইশা তাবাসসুম। মাইশা, মাইশা, সে মাইশা, মাইশার হাতে যে স্মার্টফোনটা, সেটা লাখ টাকার উপরে দাম। আইফোন, আমি আইফোন একসময় ব্যবহার করতো, এখন করে কিনা জানি না। না, উনি তো আইফোনও ব্যবহার করে এবং স্যামসাং এর আপনার প্রিমিয়াম সেগমেন্ট যেগুলো আচ্ছা, এটাও ব্যবহার করে, দুটাই ব্যবহার করে উনি। ঠিক আছে, আমি ওনাকে হাতে দেখছি। ঠিক আছে। আমি সেটাই বলছি যে এখন ব্যবহার কিনা, যেহেতু দীর্ঘদিন হলো যাই না। তো যাই হোক, এটা একটা বিষয়। আর বাংলাদেশে ধানমন্ডি বলেন এবং বাড়িধারায় বলেন, বেশ কিছু স্কুল আছে যেখানে ডলারে পে করতে হয়, স্টুডেন্টের ফিস ডলারে পে করতে হয়। এরকম বিভিন্ন বিষয় আছে। যেহেতু বললেন যে আপনার সন্তানের কি পরিমাণ খরচ হয়, এখন ওটা টানে না। চলে আসি লামার বিষয়টা দেখতে। আমি একটা স্টুডেন্টের জন্য আবেদন করেছিলাম কোয়ান্টাম থেকে বৃত্তি পাওয়ার জন্য। ওই স্টুডেন্টের বাবা মারা গেছেন, মা এবং তার 3 বোন। তাদের মানে ভরণ পোষণ, মানে খাওয়ার মতো উপকরণ খুব কম, যার কারণে সেখানে আবেদন করা হলো। এবং প্রায় 3-4 মাস ভরার পরে, আবেদন দেওয়ার পরে আমাকে ঢাকা অফিস থেকে বারবার ফোন দেওয়া হলো যে ওখানে টাকা দেবে একটা স্টুডেন্টকে। তখন সম্ভবত মেয়েটা ক্লাস 9-এ পড়তো, সায়েন্সে পড়তো। যে বলতেছে 6 থেকে 700-800 টাকা দেবে। দেখেন, আমার বিষয়টা শুনুন, শব্দ করো না, মনোযোগ দিয়ে শুনুন। যে একটা একটা স্টুডেন্টকে তারা লামা থেকে ওই কোয়ান্টাম থেকে বৃত্তি দেবে 700-800 টাকা। আমি বললাম এত কম কেন দিবেন? তারা বলছে যে কারণ একটা স্টুডেন্টের তো মাসে খাতা কলম কিনতে 700-800 টাকা লাগে না, এর বেশি লাগে না। কথা বলছে, এর বেশি লাগবে না। মানে তারা সর্বোচ্চ টাকা দেয় হচ্ছে 1200, 1300 বা 1500 টাকা, কিন্তু বেশিরভাগই সাধারণত যেটা দেয় সেটা হচ্ছে 6 থেকে 700 টাকা কোয়ান্টাম। এবার চলে আসি কোয়ান্টামের নিজস্ব যে স্কুল কলেজ আছে, সেখানকার শিক্ষকদের বেতন আগে ছিল 8,000 টাকা, 9,000 টাকা বা 10,000 টাকা, এখন হয়তো বেড়ে 15,000 টাকা হলো, ধরলাম রাউন্ড ফিগার, এভারেজ 1500-1800। এবং ওই শিক্ষকদের যে আবাসনে থাকা হয় এবং শিক্ষকদের যে খাবার, এগুলো বাদ দিলে সেই শিক্ষক হাতে 8,000 টাকাও পায় না। এবং শিক্ষকদের ডিউটি 12 ঘন্টা প্লাস, 12 ঘন্টার বেশি। অর্থাৎ ওই শিক্ষকদেরকে দিয়ে বিভিন্ন কাজ করানো হয়। শুধু ক্লাস না, ক্লাসের বাইরে যে শিক্ষক একটা ক্রিয়াশীল বা চিন্তা করবে, সেই চিন্তারও সেই সুযোগ পায় না। শিক্ষকদেরকে বিভিন্ন কাজে মানে কাজ করে নেওয়া হয়। আর এই যে শিক্ষার ব্যয় ধরা হচ্ছে প্রতি মাসে, শিক্ষার ব্যয়টা ধরা হচ্ছে প্রতি মাসে প্রায় 900 কত টাকা, 90 টাকা না? 990 টাকা। জি রানা ভাই, হ্যাঁ 990। হ্যাঁ, না না, এটা পোশাক হচ্ছে 990 টাকা। আচ্ছা, 990 টাকা হচ্ছে পোশাক। একটা আবু কথা বলো না। হ্যাঁ, প্রতি মাসে কিভাবে 990 টাকা হলে বছরে প্রায় প্রায় 12,000 টাকা হচ্ছে, প্রায় 12,000 টাকা। 12,000 টাকায় ওই পোশাক লাগে ওই বাচ্চাদের বছরে? এটা কিভাবে? কারণ একটা স্টুডেন্টের ওই হয়তো 2 জোড়া বা 4 সেট জামা আছে, এটা একটা বিষয়। এখানে একটা প্রচন্ড রকমের একটা চুরির একটা তালিকা দেওয়া হয়েছে। এবং শিক্ষা ব্যয় এই 4,700 টাকা, প্রতি মাসে 4,700 টাকা। আচ্ছা, প্রতি মাসে যদি 4,700 টাকা হয়, তাহলে 5,000 টাকা হলে 5 বরং 60, প্রায় 60,000, 3 বরং 36, 55,000 বা 57,000 টাকা শিক্ষা খরচ কিভাবে হয়? ওই দুর্গম পাহাড়ে, যেখানে ওই অবকাঠামো থেকে শুরু করে শিক্ষকদের বেতন সবকিছুই মাটির ব্যাংকের টাকায় হওয়ার কথা, সেখানে কিভাবে শিক্ষা ব্যয় হচ্ছে? হ্যাঁ, খাবারের ব্যয় আছে 3,800 টাকা। আমি এইটাকে মনে করি যদি তারা স্ট্যান্ডার্ড খাবার দেয় একটা স্টুডেন্টের পিছনে, হয়তো 3,800 টাকা না হলে 3,000 টাকা খাবার হবে যদি স্ট্যান্ডার্ড খাবার দেয়। কিন্তু আমি তো লামাতে বহুবার গিয়েছি, সেখানে ছাত্রদেরকে খাবার দিয়ে দেখেছি খুবই নিম্নমানের খাবার।
সকালবেলা খিচুড়ি, কত সময় ডিম থাকে, কখনো ডিম থাকে না। আবার দুপুরে খাওয়ানো হয় শুধু ভাত, ভাতের সাথে আমি হচ্ছে আমি একটু আপনাকে সহযোগিতা করি। এখানে ডিম। সকালবেলা প্রত্যেকটা বাচ্চারই ডিম থাকে, আর দল দলে খিচুড়ি থাকে। দুপুরবেলা পুরো বছর, এই পুরো সপ্তাহের মধ্যে আপনার আগে ছিল 2 দিন, এখন খুব সম্ভব 3 থেকে 4 দিন মাছ এবং মাংস করছে। মাছ হচ্ছে তেলাপিয়া অথবা পাঙ্গাস, মাংস হচ্ছে ফার্মের মুরগি। ঠিক আচ্ছা, আছে। যে ফার্মের মুরগি এখন হয়তো 200 টাকা কেজি, সাদা পোলট্রি মুরগিটা। তো এই যে একটা জোচ্চুরি হিসাব খাবারের, এবং এই মাছগুলো এবং পোলট্রি মুরগিগুলো তারা নিজেরাই নিজেরাই এটা হচ্ছে চাষ করে। পোলট্রি মুরগি তাদের খামার আছে, তাহলে উৎপাদন খরচ তো আরো কমে গেল। আব্বু শব্দ করো না প্লিজ। উৎপাদন খরচ তাহলে আরো কম হলো। এখানে অন্যান্য ব্যয়গুলো রয়েছে। বই এবং স্টেশনারি 850 টাকা। একটা স্টুডেন্টের দৈনিক কয়টা কলম লাগতে পারে? একটা কলমের দাম 5 টাকা। ভালো মানের কলম হলে এবারে যেটা ব্যবহার করা হয় 5 টাকা থেকে 6 টাকা। একটা স্টুডেন্ট গড়ে যে স্টুডেন্ট গুলো আছে প্লে থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত, কোন স্টুডেন্ট কি মাসে 3টা কলম ব্যবহার করতে পারবে? এভারেজে যদি হয়তো 2টো কলম, যে ক্লাস 1-এ পড়ে সে তো পেন্সিল ব্যবহার করে, 2টো কলম ব্যবহার করলে 10 টাকা না 12 টাকা এভারেজ করলাম। এভারেজে তো কম হবে, কারণ হয়তো ইন্টারমিডিয়েট যে স্টুডেন্ট সে লেখে বেশি, তার হয়তো 3টা লাগবে। যে ক্লাস 1-এ পড়ে তার হয়তো 1-2 মাস চলে যাবে, একটা 1-2-তে পড়ে এইরকম। আর খাবার বিল, স্টেশনারিজ বিল সব কিছুতেই ভাওতাবাজি। কিন্তু মূল ভাওতাবাজি এর চেয়ে গভীরে, মানে এদের বাটপারি, প্রতারণা, ছলনাটা এর চাইতে আরো গভীরে। আপনি চিন্তা করেন, আমি মাসুদ রানা 2 বছর কোয়ান্টামের থেকে 17 বছর শ্রম দিয়েছি, কোয়ান্টাম কোর্স করেছি, কোয়ান্টাম ম্যাথ করেছি, স্বেচ্ছায় শ্রম দিয়েছি, নির্বাহী ছিলাম, এবং আমি কোয়ান্টাম প্রোমাস্টার করেছি, প্রোমাস্টার পার্ট 2 করেছি, এবং একজন স্বেচ্ছাসেবক হিসেবে 17 বছর এখানে শ্রম দিয়েছি। এটা স্বেচ্ছায়, বিনা পরিশ্রমে, বিনা পারিশ্রমিকে, স্বেচ্ছায়, আমি আবারও বলছি স্বেচ্ছায় শ্রম দিয়েছি। কিন্তু আমি মাসুদ রানা যখন এই কোয়ান্টামকে বললাম যে আর্থিক হিসাব স্বচ্ছ কোয়ান্টামের, তাহলে আমাকে একটু হিসাবটা দেখাও, তারা কিন্তু দেখালো না। 2 বছর একটানা লেগেছিলাম। এই বদমাস মেহেদি, অ্যাডভোকেট কায়সার পারভেজ মেহেদি, এই প্রতারককে চিঠি দিয়েছি, ফোন দিয়েছি, এবং মহাজাতকে ফোন দিয়েছি, ফোন দিইনি, মহাজাতকে চিঠি দিয়েছি বেশ কয়েকবার, কাজ হয়নি। কিন্তু আমার কথা হচ্ছে, তারা দেখেন আর্থিক হিসাব দিচ্ছে না, কিন্তু একটা ইতিমের পিছনে কি পরিমাণ খরচ সেই হিসাব দিচ্ছে। কত বড় প্রতারকেরা! এটা এটা কিন্তু আগে দিত না। এটা না না, আমার কথা প্লিজ শেষ করতে দেন জি। কাউসার ভাই। এই যে দেখেন, আগে দিত না কিন্তু এখন দিচ্ছে, তাহলে তারা এখন তো দিতে পারতো। মাটির ব্যাংকে কত টাকা আয় হচ্ছে, জাকাত ফান্ডে কত টাকা হচ্ছে, এবং সেই টাকাগুলো কোন কোন খাতে ব্যয় হচ্ছে সেগুলো তো দিতে পারতো, সে দিতে পারছে না কেন? কোয়ান্টাম মসজিদের জন্য যে 70-80 কোটি টাকা উঠলো এই গত আপনার প্রায় 15-17 বছরে, সেই টাকা তো প্রায় 2.5 গুণ হয়ে গেছে। এখন তো আপনার 200 কোটি টাকার ব্যাংকে রাখলে তো 200 কোটি টাকার উপরে হয়ে যাবে। 12 বছরে এভারেজে দ্বিগুণ হয়ে যায়, মানে 3 গুণ হয়ে যায়। মানে যে ধরেন যে যদি 70 কোটি টাকা হয়, তাহলে 8 বছরে এটা হবে হচ্ছে 140 কোটি। 70 দুগুণ 40 কোটি, ডবল হলো। পরবর্তী 8 বছরে তার মানে 140-এ ডবল হবে না? ডাবল হবে। তাহলে 14 দুগুণ 28, 280 কোটি টাকা। আমি সবকিছু বাদ দিয়ে যদি 200 কোটি টাকাও ধরি, কিন্তু মহাজাত কি আমাদের এতদিন আলোচনার পরেও সে কি কখনো বলেছে যে কোয়ান্টাম মসজিদের জন্য আমাদের ফান্ড এখন ব্যাংকে জমানো টাকা 200 কোটি টাকা প্লাস? বলেনি। কিন্তু সে ইতিমের কি খরচ সেটা দিচ্ছে কেন? কারণ এই খরচ দেখাইলে সে প্রতারণার সুযোগটা বেশি পাবে। একটা মানুষকে বুঝাবে, বলো, ওকে সুন্দর হয়েছে রোবট, একটা মানুষকে বোঝানো সহজ হবে। যে ভদ্রলোক চট্টগ্রাম শহরে থাকে, যে ভদ্রলোক ঢাকা সিটি কর্পোরেশনে থাকে, যার বাচ্চার পিছনে একটা স্ট্যান্ডার্ড খরচ সে পে করতে পারে, তার কাছে মনে হবে যে আরে মহাজাতক 11,500 টাকায় একটা বাচ্চাকে পড়াশোনা করাচ্ছে, এটা তো খুব সহজ, এটা খুব কম, তাই না? এটা খুব কম টাকা, এবং তারা সে মহাজাতককে বিনা বাক্যে, বিনা প্রশ্নে এই টাকাটা পে করবে। মহাজাতক সেটাই চাচ্ছে। এবং আমি আপনি সারাদিন যত কথাই বলি না কেন, ফাউন্ডেশনে যতই এদেরকে প্রশ্ন করি না কেন, এরা কিন্তু সেই উত্তরটা দিচ্ছে না। সচেতন ভাবে তারা কিন্তু সেই প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছে, এবং তারা আমাদের দেখলে পালিয়ে যাচ্ছে। কেন? কারণ তারা আমাদের প্রশ্নের উত্তর তাদের কাছে দেয়ার মতো সেই সম্মান নেই, দেয়ার মতো সেই, কারণ চোর কখনো প্রশ্নের উত্তর দিতে পারে না, একজন প্রতারক কখনো
প্রশ্নের সম্মুখীন হতে পারে না। একটা প্রতারক, চোর, বাটপার, একটা ফ্রড, সে সব সময় ভয় পায়, প্রশ্নকে ভয় পায়। আজ আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং আল্লাহর কাছে প্রায়ই দোয়া করি এই আসুনা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং তাদের এই যে জনাব মাওলানা আহমেদুল সাহেব, না যে আহমেদুল্লাহ সাহেব, আহমেদুল্লাহ সাহেব, আমি আল্লাহর কাছে প্রার্থনা করি এই ভদ্রলোকের জন্য। দেখেন তাদের হিসাবটা কত স্বচ্ছ। আরেকটা করো যে আল্লাহ তাকে হায়াত দারাজ করুক, তার প্রতিষ্ঠানকে আরো বেগবান করুক। কারণ দেখেন গত বছরের বন্যায় তারা মাত্র 7 দিনে 100 কোটি টাকার উপরে মানুষের কাছ থেকে নিতে পারলো এবং তারা ঘোষণা দিল যে না, আমাদের আর টাকা দেওয়ার প্রয়োজন নেই। এবং প্রতিদিন ব্যাংকে কি পরিমাণ টাকা যাচ্ছে সেটা সে তাদেরকে ওয়েবসাইটে দিচ্ছে। আর মজা তো করলো কি, দেখেন যে বন্যার জন্য আমরা ত্রাণ সংগ্রহ করব এবং টাকা কিছু কিছু পরিমাণ প্রতিজনকে হয়তো কয়েকজনকে 400-500 টাকার মুড়ি, ডাল, চাল এগুলো দিল। আর বললো যে ফান্ড ক্রিয়েট হোক, ফান্ডের পরিমাণ বাড়ুক, আমরা এই বন্যা পরবর্তীতে পুনর্বাসন করব। সে পুনর্বাসন করেছে, তার ওয়েবসাইটে কাউকে দেখেছে যে আমরা অমুক অমুকে পুনর্বাসন করলাম, এত টাকার মাধ্যমে ঘর দিলাম বা এই দিলাম সেই দিলাম? নো। জাকাতের টাকা যে লোক বিনিয়োগ করে, সুদে যে লোক বিনিয়োগ করে, ইসলামী শরিয়া কি কখনো এটা মানে? বলেন। তখন তো ছিল মাওলানা সাইদুল হক সাহেব 300তম কোর্স বা 400 কোর্স করছি স্মারকের ভিতরে, এখনো সেই পুরাতন কোর্স স্মারকটা দেখবেন যে জাকাতের ফান্ড কিভাবে বৃদ্ধি করানো হয়, গরু মোটা তাজাকরণ এবং মেয়েদেরকে সেলাই প্রশিক্ষণ দিয়ে তাদেরকে সেলাই মেশিন কিনে দেওয়া এবং এই জাকাত ফান্ডের টাকা দিয়ে তাদের কাছ থেকে আবার মাসে মাসে কিস্তিতে সেই টাকা ফেরত নেওয়া, পাওয়ার টিলার কিনে দেওয়া এবং সেই টাকা আস্তে আস্তে কিস্তিতে ফেরত নেওয়া এবং এই যে ব্যাটারি চালিত ভ্যান কিনে দেওয়া এবং এই টাকাটা আবার রিফান্ড করা। এটা কি একজন মুসলিম হিসাবে একজন জাকাত গ্রহণকারীর কাছ থেকে আবার লাভ সহ এই টাকাটা রিটার্ন নিতে হবে? এটা কি ইসলাম সমর্থন করে? নো। ইসলাম বলে যাকে আপনি জাকাতের টাকা দেবেন একবারে দিয়ে দিবেন এবং সে যেন জাকাত দাতা হতে পারে। দেখেন, সে যেন জাকাত দাতা হতে পারে, অর্থাৎ সেই লোক স্বাবলম্বী হয়ে জাকাত দেবে। এই জাকাতের টাকা সে সুদ দেবে না। যে আজ মাওলানা সাইদুল হক সাহেব কোয়ান্টামে একজন পেয়েবল এজেন্ট ছিল, সে কোয়ান্টাম থেকে মান্থলি বিভিন্ন সুযোগ সুবিধা পেত। তার কারখানা ছিল, কোয়ান্টামের বিভিন্ন কাজ তার কাছ থেকে নেওয়া হতো। এখন যেরকম আছে আব্দুল্লাহ জুবায়ের, না, যে উইন্ডোজ প্রিন্টিং, কোয়ান্টামের যে ছাপাখানা, যে বই পুস্তক ছাপা হয়, এই আব্দুল্লাহ জুবায়ের সেগুলো সাপ্লাই করে। এবং সে যে লোক মানে একটা মানে কি বলবো, একটা স্যান্ড্রো গেঞ্জি, সেরা স্যান্ড্রো গেঞ্জি গায়ে দিয়ে ঘুরতো, সেই জোবায়ের এখন গাড়িতে ঘোরে, কারণ মহাজাতক তাকে স্বাবলম্বী করেছে। এবং কোয়ান্টামের মাধ্যমে যারা আছে এই সবাই এরা কোয়ান্টামে রয়েছে কি জন্য? কোয়ান্টাম থেকে এরা মানে ওই যে গুড় খাচ্ছে, মিষ্টি খাচ্ছে, এখান থেকে তারা বিজনেস করছে। এরাই আছে কোয়ান্টামে লেগে আছে, পুরাতন যারা আছে, যারা দেখবেন সবাই কোয়ান্টামের সাথে ব্যবসা করছে। কেউ কোয়ান্টামকে মানে পুঁজি করে তার বিজনেসটা করছে, এরাই রয়েছে ধান্দাবাজ গুলো। এবং দেখেন ওই যে আনোয়ার ভাই বললো যে গার্মেন্টস মালিক মাসুমা, যিনি সবুজবাগ শাখার যে মাসুদা ভদ্রমহিলা তো এখন ফকির, পথের ফকির। ভদ্রমহিলার যে কোটি টাকার গাড়ি ব্যবহার করতো, সে মহিলা তো আর কোটি টাকার গাড়ি না, এখন সবকিছু বিক্রি দেউলিয়া। সে এখন রিক্সায় চলাফেরা করে এবং মাঝে মাঝে রিক্সার ভাড়াও থাকে না, সে হেঁটে চলাফেরা করতেন। কোথায়? সে তো সবুজবাগ শাখার দায়িত্বশীল ছিলেন। কারণ এই প্রতারক মহাজাতকের কাছ থেকে এই ভদ্র মহিলা যে পদ গুণগুলো পেয়েছে এবং সবুজবাগ শাখাতে বহু যারা চাকরিজীবী কোয়ান্টামে তাদেরকে বহিষ্কার করা হতো এই মহিলার মাধ্যমে। এবং আল্লাহ পাক এমন শাস্তি দিয়েছে, দেখেন তার গার্মেন্টস, কিন্তু তার আর গার্মেন্টস নাই, তার গার্মেন্টসও বেদখল হয়ে গেছে। মহাজাতকের মেডিটেশন, মহাজাতকের ওই কি বলে ওটা হিলিং, এগুলো কাজে লাগে না। এবং হিলিং এর ব্যবসা কত রমরমা। আগে ছিল 40 টাকা, এখন স্পেশাল হিলিং 3000 টাকা। অর্থাৎ আপনি একবার হিলিং করবেন, আপনাকে পে করতে হবে 3000 টাকা। এটা হচ্ছে ব্যবসা। মহাজাতক হচ্ছে পাকা দস্তুর একটা বেনিয়া মানে ব্যবসায়ী। দেখেন কথায় প্রায়ই বিভিন্ন জায়গায় ডোনাল্ড ট্রাম্প মানে আমেরিকার যিনি প্রেসিডেন্ট, তাকে কিন্তু মানুষ পাগল বলে, কিন্তু আমি বলি যে না, আমি কখনোই এই কথায় একমত না। কারণ আমেরিকার ইতিহাসে তার মতন ধনী লোক আজ পর্যন্ত প্রেসিডেন্ট হতে পারে নাই। এবং এই ভদ্রলোক
এত পরিমাণ অর্থ সম্পদের মালিক যে তখন যখন ওই যে নির্বাচনের আগে যখন সে দল থেকে মনোনয়ন পাবে, তখন যে তাদের বিভিন্ন স্টেটে গিয়ে তাদের সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে হয়, তখন কিন্তু তাকে বহু সাংবাদিক প্রশ্ন করছে যে আপনার অ্যাসেটের পরিমাণ কত। সে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে, উল্টাপাল্টা কথা বলে, সে ইচ্ছে করে কিন্তু উল্টাপাল্টা কথা বলে, কিন্তু কখনো সে মুখ ফসকে বলে নাই যে তার সম্পদের পরিমাণ কত। মানে এদিক দিয়ে সে সচেতন। অর্থাৎ যারা বেনিয়া, যারা ব্যবসায়ী, তারা কিন্তু ওই দিক দিয়ে প্রচন্ড বিচক্ষণ। আপনাকে নাচাবে, আপনাকে ঘুরাবে, উল্টাপাল্টা কথা বলবে এবং আপনি তার সম্পর্কে অন্যরকম একটা ধারণা পোষণ করবে, কিন্তু না, সে আপনাকে নাচাচ্ছে। ঠিক মহাজাতক হচ্ছে এরকম একটা সুপার ক্রিমিনাল। সে সবাইকে নাচায়, সে সবাইকে বলতেছে আরে মসজিদ করো। যে মহাজাতক এক সময় বলতো যে যে মাদ্রাসায় যাবে এর চেয়ে অবিদ্যা আর নাই, আমি একাধিকবার শুনেছি। এবং আমি একটা উদাহরণ দিই আপনাকে, যে কোয়ান্টাম ল্যাবের যে দুইটা কি বলে ওইটাকে, ওই রক্ত যেটা ওই যে পুড়ে গেলে সেই রুগীদেরকে দেওয়া হয়, ফ্রেশ প্লাজমা। হ্যাঁ ফ্রেশ প্লাজমা, এটা সংরক্ষণের জন্য যে ডক্টর সাজেস্ট করেছিলেন মহাজাতককে যে এইরকম টাইপের ফ্রিজ কিনতে হবে, সেই ভদ্রলোকের একটা ছোটবেলার কাহিনী মহাজাতক একদিন ওয়ার্কশপে আলোচনা করেছিলেন। যে সে মাদ্রাসা থেকে পালিয়ে তার বাবার বাড়িতে আসে নাই, সে গেছে নানার বাড়ি। যে বাসায় গেলে বাবা মা বকবে এবং পিটুনি দিবে। এবং এসএসসি পরীক্ষায় যখন সে স্ট্যান্ড করলো, আগে যে প্রত্যেকটা বোর্ড থেকে 20 জন করে প্লেস করতো, যখন ওই ভদ্রলোক এসএসসি পরীক্ষা দিয়ে নানার বাড়ি থেকে স্ট্যান্ড করলো, এরপরে সে বাবার বাড়িতে আসে এই ভালো রেজাল্ট করার পরে। এবং এটাই সে প্রমাণ করে যে, এটাই উদাহরণ বলে যে যেখানে মাদ্রাসা এত জঘন্য, মাদ্রাসায় এত মানে মানে অকাম কুকাম হয়, মাদ্রাসায় এই সেই হ্যান ত্যান, অতএব মাদ্রাসায় আপনারা পড়াবেন না, এটা বলতো। কিন্তু মহাজাত কিন্তু মাদ্রাসা দিয়েছে। কেন দিয়েছে? কারণ মানুষের মধ্যে যখন কথা হচ্ছে, তখন দেখলো যে না, মানুষকে, যেহেতু মুসলিম দেশ, মানুষ ধর্মের প্রতি বিনয়ী, ধর্মের প্রতি মানুষের একটা আদর্শ আছে বাংলাদেশের মানুষের, অতএব তাকে মানুষের কাছ থেকে কিছু চাইতে হলে বলতে হবে, বলে যে শুধু স্কুল দিলেন মাদ্রাসা দিলেন না কেন। এই জন্য সে মাদ্রাসা দিয়েছে, দেখেন। কারণ সে বেনিয়া, মানে ব্যবসায়ী। মহাজাতক হচ্ছে একটা প্রচন্ড রকম ধুরন্তর এরকম এবং সুপার ক্রিমিনাল। এই জন্য সে দেখেন মসজিদ নির্মাণের জন্য সে টাকা নিল। এবং দেখেন মহিলাদেরকে সে কত সুন্দর করে বোঝায় যে দেখেন আপনার বয়স হয়ে গেছে, আপনি এই অর্নামেন্টস দিয়ে কি করবেন, আপনি মারা যাওয়ার পরে এটা আপনার ছেলের বউ, আপনার মেয়েরা মারামারি করবে, পারাপারি করবে, এটা নিয়ে খুনাখুনি হতে পারে। দেখেন এইভাবে সে মানুষের মগজ ধোলাই করতো। অতএব কি করেন, হ্যাঁ আমরা মসজিদ নির্মাণ করছি, আপনি সেখানে দান করে দেন, আপনার এই অর্থ কি কাজে লাগবে। এই জন্য আমাদের বয়োজ্যেষ্ঠ নানি দাদি যারা ছিলেন ওই সময়, তারা মহাজাতকে কি করলেন, তাদের হাতের বালা, গলার নেকলেস, কানের দুল, নাকের নাকফুল, এগুলো মহাজাতককে দিলেন যে গুরুজি আপনি এগুলো বিক্রি করে মসজিদের জন্য ফান্ড তৈরি করুন। এবং এই গুরুজি কি করলো, সব ফান্ড নিয়ে 70-80 কোটি টাকা হওয়ার পরে সে মাত্র 5 লাখ টাকা দিয়ে একটা টিনের ছাপরা করলো যেখানে নামাজ ঘর। দেখলেন চিন্তা? আমি যে বললাম এ হচ্ছে সেই বেনিয়া। কারণ এর মহাজাতকের বাপ দাদার বংশ পরিচয় নেই, যার কারণে সে কোথাও কিন্তু তার পরিচয় দেয় না। যে লোক 50 পয়সায় আলু কিনতে পারতো না, যার আর্থিক অবস্থা এত নিম্ন ছিল, সেই লোক যখন এত টাকা পেয়েছে, টাকার লোভে, টাকার মোহ, মানে সে একদম হয়ে গেছে, মানে অন্ধ হয়ে গেছে। শুধু অন্ধ না, জ্ঞান হারিয়ে ফেলেছে, হিতে হিত জ্ঞান নাই তার। যার কারণে দেখেন আমাদেরকে বলে সে নিজের নামে এই জমি কিনছে, 2400 বিঘা জমি, 24,000 বিঘা জমি। এটা কখনো ভাবা যায়? তার তো সন্তান নাই, নিঃসন্তান। এই জমিগুলোর মালিক এখন কারা হবে? তার, সে মারা গেলে তার জীবিত ভাই, তার ভাইয়ের ছেলেরা। তার ভাই, তারাও তো জমিগুলো আইডেন্টিফাই করতে পারবে না। না পারলো, কারণ এখানকার আইডেন্টিফিকেশন, শোনেন, আইডেন্টিফিকেশন সেটা পরের ব্যাপার, কিন্তু আইনগতভাবে জমির মালিক হবে তারা। এবং এখানে পরবর্তীতে গিয়ে হয়তো অনেক প্রশ্ন আসবে, মানে সরকার সচেতন হলে সেদিকে নজর দিবে। কারণ সে যে ওই পার্বত্য এলাকায় সাধারণত জমি নেওয়া যায় না, সে জমিগুলো যে পলিসিতে নিয়েছে, আইনগতভাবে একটা সময় গিয়ে হোঁচট খাবে। কিন্তু সে প্রত্যেকটা জায়গায় তো সে প্রতারক। দেখেন মসজিদ নিয়ে কি করলো। আবার ধ্যানঘর, এই যে ধ্যানঘরের জন্য সে 21-20 কোটি টাকা উঠালো,
মাত্র 20-25 দিনের মাধ্যমে। কেন? দেখেন সে বেনিয়া, সে টাকা কিভাবে মানুষের পকেট থেকে আদায় করতে হয় এটা তার চেয়ে ভালো বাংলাদেশে কেউ জানে না। দেখেন যারা ডেস্টিনি করতো, তারপর এমএলএ নাকি এমএলএ মাল্টি এমএলএ নাকি এমএলএম এমএলএম মাল্টি লেভেল মার্কেটিং না, মাল্টি লেভেল মার্কেটিং। মার্কেটিং। আপনি 6,000 টাকা দেন বা 10,000 টাকা দেন এই মাল্টি লেভেল মার্কেটিং এ দেওয়ার পরে আপনার কিন্তু একটা আশা থাকে যে আপনি এখান থেকে ব্যাক পাবেন, হয় আসল পাবেন না মুনাফা সহ পাবেন। আপনি একটা মালিক, হোল্ডার, শেয়ার হোল্ডার হোক, সেটা প্রতারণামূলক ব্যবসা, আমি সে বলছি। কিন্তু মহাজাতকে যখন আপনি টাকা দিলেন দান, ডোনেশন, আপনি তো সেটা চাইতে পারবেন না, পারবেন বলেন কাউসার ভাই? নো ওয়ান ক্যান ডিমান্ড দিস ডোনেশন, পাবেন না। এবং মহাজাতক সেই কাজটা করেছে। তা মহাজাতক নিজেই তো আপনার যুবকের ডিরেক্টর ছিলেন। মহাজাতক মাল্টি লেভেল এমএলএম কোম্পানির বিরুদ্ধে কথা বলতেন এবং এই দেখেন মহাজাতকের যে এই অন্তর্দৃষ্টিটা কত কত নিম্নমানের, এর অন্তর্দৃষ্টিটা শুধু ওইটাই যে সারাদিন চিন্তা করে যে কিভাবে টাকা আয় করা যায়। এই জন্য সে হিলিং ব্যবসা শুরু করলো এবং হিলির ব্যবসার মাধ্যমে 40 টাকা করে আদায় করলো। যখন দেখলো যে এখানে বড় লোকরা 40 টাকা, যারা কোটিপতি তাদের কাছে 40 টাকা ব্যাপার না, তখন এটা 3,000 টাকা করলো, যে স্পেশাল হিলিং 3,000 টাকা করে নাও। দেখেন এরপরে মজার বিষয় আসেন, তার মিসেস এখনো আঙ্গুলে আংটি ব্যবহার করে, পাথর ব্যবহার করে, অথচ সে নিজেও একজন মহাজাতক পাথরের ব্যবসায়ী ছিল। এখন কিন্তু সে পাথর দিচ্ছে এবং পাথর ব্যবসাটা এত রমরমা যে আপনি শ্রীলঙ্কা থাকেন, বাইরে থাকেন, পাথর নিয়ে আসবেন মাত্র 500 টাকা দিয়ে একটা পাথর কিনে নিয়ে আসবেন, বাংলাদেশে এসে সেই পাথরটা আপনার 20,000 টাকা বিক্রি করবেন, 25,000 টাকা। মানে যে যত বড় লোক তার কাছ থেকে আপনি তত বেশি দাবি করবেন। এবং মহাজাতক কিন্তু একটা ওয়ার্কশপে বলছিল যে আমার কাছে যদি কোনো ক্লায়েন্ট আসতো, আমি দেখতাম যে ওর টাকা আছে কি পরিমাণ, আমি তাকে বলতাম যে শোনেন, সাধারণ মানুষের জন্য 300 টাকা, কিন্তু আপনার জন্য 5,000 টাকা, কারণ আপনি ভিআইপি ক্লায়েন্ট, আপনার জন্য আমি সময় নিয়ে দেখবো। মহাজাতক এটা মজা করে বলতো যে দেখেন ওর টাকা আছে, দেবে না কেন, আমি এই জন্য টাকা একই জিনিস, সে বলতো তুলিতে বলতো যে একই জিনিস, আমি হস্তরেখা দেখি একই কথা বলবো, কিন্তু ওকে বলতাম যে তুমি সময় করে কালকে পরশু আসো, আমি তোমাকে স্পেশালি দেখবো এবং টাকা তোমাকে 5,000 টাকা দিতে হবে, 3,000 টাকা। দেখেন কত বড় প্রতারক সে মহাজাতক। তো কিন্তু আমরা সরল মনে তাকে বিশ্বাস করেছিলাম যে হ্যাঁ আমরা মানবিক সমাজ গড়ব, যার কারণে ওকে ওকে যার কারণে আমরা মানবিকভাবে তাকে বিশ্বাস করেছিলাম যে আমরা সবাই মিলে একটা মানবিক সমাজ সৃষ্টি করবো, একটা মানবিক ফাউন্ডেশন তৈরি করব, যেখানে আমাদের এই ফাউন্ডেশনের মাধ্যমে প্রত্যন্ত মানুষ, একজন সাধারণ মানুষ, তারা যেন উপকৃত হয়। কিন্তু উপকৃত তো হলোই না, বরং মানুষ আরো ব্যাপক হারে প্রতারণার শিকার হলো। কিভাবে প্রতারণার শিকার হলো? কারণ ফাউন্ডেশন ফুলে ফেপে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেল এবং ফাউন্ডেশনের নাম কয়ে নাম কস্তে ফাউন্ডেশন, এটা হয়ে গেল যোগ ফাউন্ডেশন। যোগ ফাউন্ডেশনের মালিককে মহাজাতক স্বয়ং নিজে, এবং মহাজাতককে যে পরিমাণ অর্থ সম্পদ সে এখান থেকে হাতিয়ে নিয়েছে এবং সে ভোগ করতেও পারবে না। এবং আমি আল্লাহর কাছে দোয়া করি মহাজাতকের আয়ু যেন শতায়ু হয়, সেজন্য 100 বছর বাঁচে। এখন যেরকম আমাদের সমালোচনার মাধ্যমে, সমাজের সমালোচনার মাধ্যমে মহাজাতক যে একটা মানে একটা প্রতারক বাটপার, এটা যেরকম মানুষ জানতে পারছে, এবং এমন একটা সময় আসবে যে মহাজাতকের এই প্রতারণার জন্য মহাজাতক জেলে যেতে হবে। এই জন্য আমি চাই যে আল্লাহ মহাজাতককে ওই পর্যন্ত বাঁচিয়ে রাখো, শব্দ করো না, ওই পর্যন্ত আল্লাহ তুমি মহাজাতককে জীবিত রাখো, যে যেদিন মহাজাতকের সাদা এই বাংলার মানুষ দেখতে পারবে যে মিল্টন সমাদ্দারের মতন একজন ভদ্র বেশি প্রতারক এই মহাজাতক সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে অনেক নারী পুরুষের জীবন ধ্বংস করেছে, অনেকের অর্থ নিয়েছে এই প্রতারক মহাজাতক। এবং এই উদ্দেশ্যেই সে আরো টাকা হাতিয়ে নেওয়ার জন্যই সে শুধু এই ইতিম বাচ্চাদের খরচটা দেখালো, এছাড়া অন্য খরচ তো সে দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? এটা কেন দেখাচ্ছে? এটাই তো আমাদের কাছে প্রশ্ন। ধন্যবাদ। ধন্যবাদ নানা ভাই। আমরা প্রোগ্রাম শেষ করব, তার আগে আমরা একটু আমাদের দর্শকদের উদ্দেশ্য বলি, এখানে কোয়ান্টাম ফাউন্ডেশন তাদের যে ওয়েবসাইটে
যে হিসাবগুলো দেখিয়েছে, এই হিসাবগুলোর সাথে যদি আপনি আপনাদের কাছে যদি থাকে 2019-20 সালের দিকেও তারা আমাদের প্রোগ্রামের কারণে, যখন আমরা মুফাসিল ইসলামের প্ল্যাটফর্ম থেকে প্রোগ্রাম করতাম, ওই সময় সে একটা হিসাব বের করেছিল। ওই হিসাবটাতে আমরা অনেকগুলো ভুল ধরার পরই সে 2 দিনের ভিতরে কিন্তু ওই হিসাবটা সম্পূর্ণ সে টাকা করে চেঞ্জ করে সে 8,000 টাকার একটা লামসাম হিসাব দেয়। এবং এরপরে এখন এই যে 11,500 টাকার যে হিসাবটা, এই হিসাবটা আপনারা যদি আগের যেগুলো আছে সেগুলোর সাথে যদি মিলান, তাহলে আপনারা নিজেরাই আসলে ধরতে পারবেন যে এটা কত বড় একটা প্রতারণা করা হচ্ছে। কারণ একটা জিনিস দেখেন, কোয়ান্টাম কসমো স্কুলে এখানে পুরোটাই হচ্ছে আবাসিক স্কুল, এখানে বাইরে থেকে বাচ্চারা ওইখানেই থাকে, ওইখানেই খায়। এবং এখানকার বাচ্চাদের জন্য যে ডিম কেনা হয়, এই ডিমটাও হচ্ছে কোয়ান্টামের নিজস্ব ফার্ম থেকে আসে। যে মুরগি, এই মুরগিও কোয়ান্টামের নিজস্ব ফার্ম থেকে আসে। মাছ কোয়ান্টামের নিজস্ব ফার্ম থেকে আসে। আর আমি যখন একটা জিনিস বাল্ক কোয়ান্টিটিতে কিনবো, তখন এটা প্রায় স্বাভাবিকভাবে অনেকটুকুই কমে যায়। কোয়ান্টাম নর্মালি পাইকারি দিয়ে কিনা, কোয়ান্টাম ম্যাক্সিমাম প্রোডাক্ট কিনে কিন্তু আপনার ইয়ে থেকে, ফ্যাক্টরি থেকে। এমনকি আমি যখন স্কুলের দায়িত্বে ছিলাম, আমরা বাচ্চাদেরকে যে ব্রাশ গুলো দিতাম, আমরা বর্তমানে ফুটপাতে যে ব্রাশ গুলো দেখি, এগুলো হচ্ছে মিনিমাম 10 টাকা। আমাদের রেটটা ছিল, আমরা কোয়ান্টামের স্কুলের বাচ্চাদের জন্য যে ব্রাশ গুলো কিনতাম, এই ব্রাশ গুলো রেট ছিল 7 থেকে 8 টাকা। তাহলে আপনি বুঝতে পারতেছেন এই ব্রাশ গুলোর কোন ক্যাটাগরি। এবং আপনি বাচ্চাদেরকে কোনো সময় যদি আপনারা যান, বাচ্চাদের পায়ে কিন্তু আপনি কোনো সময় চামড়ার স্যান্ডেল দেখবেন না, আপনি যদি বাচ্চাদের পায়ে দেখবেন যে প্লাস্টিকের স্যান্ডেল। একটা প্লাস্টিকের স্যান্ডেলের দাম কত? আপনার একটা প্লাস্টিকের স্যান্ডেলের দাম 150 টাকা। আর আমি যদি মানে ওই ইয়ে কিনি, খুচরা কিনি, তাহলে আপনার 150 টাকা। আর যদি আমি হোলসেল রেটে কিনি কিংবা ফ্যাক্টরি দিয়ে কিনতে যাই, তখন এটার দাম আপনার 70 থেকে 80 টাকার ভিতরে চলে আসে। তো এই যে একটা হিসাব দেওয়া, এই হিসাবটা আপনাদের কাছে, কিংবা আমি যদি একটা বাচ্চা হিসাব করি, তাহলে মনে হতে পারে এটা ঠিক আছে। বাট আমি যখন এই এটাকে যখন আমি 3300 বাচ্চার হিসাবে দেখবো, তখন কিন্তু এই খরচটা স্বাভাবিকভাবে অর্ধেকের নিচে নেমে আসার কথা। আর যেহেতু আমি সরাসরি স্কুলের দায়িত্বে ছিলাম, আমরা জানি যে এখানকার বাচ্চাদেরকে কোন ক্যাটাগরির পোশাক দেওয়া হতো, তাদের খাতা, কাগজ, কলম সব তো আমাদের সামনে দিয়ে বের হতো। এবং আমি নিজেই একবার ঈদের সময় বাচ্চাদের কাপড় স্টক আউট করেছিলাম। তো ওই সময় আমি দেখেছি যে বাচ্চাদের কাপড়গুলো কোন জায়গা থেকে আসে, বাচ্চাদের কাপড়গুলো কোন ক্যাটাগরি। তো এই সব জিনিস বিবেচনা করলে আসলে বোঝা যায় যে এখানের ভিতরে মানে একটা বাচ্চাকে দেখলে আমার কাছে এটাকে অস্বাভাবিক মনে হবে না, বাট আমি যখন 3300 বাচ্চাকে কিংবা 2500 বাচ্চাকে একসঙ্গে অ্যাকোমোডেট করে আমি জিনিসটা দেখবো, তখন এখানে অনেকটুকুই ভিতরের গোমর ফাঁস হয়ে যায়, যেটা আসলে মহাজাতক ফাঁস করতে চায় না। আর রানা ভাই যেটা বলেছেন যে অন্যান্য বিলের খরচের হিসাব না দিয়ে এই খরচের হিসাবটা কেন দেয়? আপনি যদি এখন মহাজাতক যদি বলে যে তার নামে সে 10,000 মানে এই আপনার 2000 একর জমি কিনছে, এটা তো ফাঁস হয়ে যাচ্ছে। এখন ওইটা তো যেহেতু ফাঁস হয়ে যাচ্ছে, ওইটা না আপনি প্রশ্ন করতে পারবেন, কিন্তু এটার একজনের ইয়েতে আপনি প্রশ্ন করতে পারবেন। আপনার কাছে মনে হচ্ছে এটা 10,000 টাকা তো খুব বেশি কিছু না, কিন্তু আপনি যদি এটাকে খুব ভালোভাবে তদন্ত করেন, একটু ভালোভাবে আপনার ব্রেইনটা কাটান, নিজেকে প্রশ্ন করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এর ভিতরে অনেক গোমর আছে। তো আমরা আশা করছি আমরা আগামী কয়েকদিনের মধ্যে একজন কিংবা 2জন কোয়ান্টাকে আমাদের সামনে উপস্থিত করব। তারাই আসলে আপনাদের সামনে প্রকাশ করবে যে তাদের সাথে তাদের খাওয়া দাওয়ার মান, তাদের পোশাক আশাকের মান আসলে কিরকম ছিল। আপনারা তখন তাদের কাছ থেকে সেই জিনিসগুলো জানতে পারবেন। তো সে পর্যন্ত সবাইকে প্রোগ্রাম দেখার আশাবাদ জানিয়ে আমাদের আজকে প্রোগ্রাম আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।